আসসালামু আলাইকুম। হ্যালো এসএসসি 26-27 ব্যাচ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদেরকে গত লেকচারে গুণগত রসায়নের দারাব্যতার যে টপিকটা ছিল সেটা খুব সুন্দর করে বুঝিয়েছিলাম, এবং দারাব্যতা রিলেটেড এবং একটা ম্যাথ তোমাদেরকে আমি সলভ করাইছি। ওকে, আজকে তোমাদেরকে দ্রাব্যতা রিলেটেড যে বাকি যে ম্যাথ প্রবলেমগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো এবং সেগুলো খুব সুন্দর করে সলভ করানোর চেষ্টা করব। তো শুরু করা যাক আজকের লেকচারটা। তো তোমরা আমার সাথে দ্রুত যুক্ত হও। ওকে, তাহলে চলো আজকের যে ম্যাটটা প্রথমে উঠেছি ওটা নিয়ে একটু আলোচনা করি। এখানে কি বলছে দেখো, কোনো দ্রব্যের দ্রাব্যতা 60 গ্রাম/লিটার হলে ওই তাপমাত্রায় 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রব্য এবং দ্রাবক লাগবে। এবং এখানে আরেকটা টার্ম দেওয়া আছে আপেক্ষিক গুরুত্ব নামে, সেটা দেওয়া আছে 2। এখন চলো, আমরা এর আগে যতগুলো ম্যাথ করছি একটা ম্যাথ সলভ করেছিলাম। আপেক্ষিক গুরুত্ব সম্পর্কে আমি কোনো ধারণা আগে দেই নাই। তো চলো আজকে আপেক্ষিক গুরুত্ব সম্পর্কে আমি তোমাদেরকে একটু ধারণা দেবো। আপেক্ষিক গুরুত্ব বলতে বোঝায় সিজিএস এককে আপেক্ষিক গুরুত্ব দেওয়া যে কথা, সিজিএস এককে দ্রবণের দ্রবণের ঘনমাত্রা বা দ্রবণের যেই ঘনত্ব দেওয়া সেম কথা সিজিএস এককে। তো এখন দ্রবণের ঘনত্ব, তার মানে কি বলা যাবে, দ্রবণের ঘনত্ব। শোনো, আপেক্ষিক গুরুত্ব যেই কথা আর সিজিএস এককে দ্রবণের ঘনত্ব সেম, তাহলে বলা যাবে 2 গ্রাম/সিসি। এখন সিসি লেখা যে কথা, এই যে গ্রাম/সিসি, এটি কিন্তু সিজিএস একক। তো গ্রাম সিসি লেখা যে কথা মিলিলিটার এক সেম। ওকে, তাহলে এটা তোমাকে বুঝে নিতে হবে যে আপেক্ষিক গুরুত্ব 2 এর কথার অর্থ হচ্ছে আপেক্ষিক গুরুত্ব দেওয়া যে কথা, সিজিএস এককে দ্রবণের ঘনত্ব দেওয়া সেম কথা। তাহলে এটা আমরা সম্পর্কে আমরা একটু বুঝছি। তো চলো এবার ম্যাটটা একটু দ্রুত সলভ করি। তো এখানে বলছে কোনো দ্রব্যের দ্রাব্যতা 60 মিলিগ্রাম/লিটার। এর কথার অর্থ হচ্ছে এই যে দেখো, 1 লিটারে 1 লিটার সম্পৃক্ত দ্রবণে 60 গ্রাম দ্রব্য দ্রবীভূত আছে। তো 1 লিটার, তা আমাকে বের করতে বলছে 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রব্য লাগবে। কথা বুঝছো? তাহলে এবার আমি একটা কাজ করব। প্রথমে আমি লিখবো যে এখানে 1 লিটারে দ্রব্য দ্রবীভূত থাকে কতটুকু, 1 লিটার দ্রবণে। 1 লিটার বলতে কত বোঝে, 1000 মিলিলিটার। তাহলে সেটাই লিখে 1000 মিলিলিটার। 1000 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে সম্পৃক্ত দ্রবণে 60 গ্রাম দ্রব্য লাগে। 60 গ্রাম দ্রব্য লাগে। ওকে, তো এখন আমি লিখবো, এখানে দেখো, এখন আমি দেখবো কত মিলিলিটার সম্পৃক্ত দ্রবণ। এখন দেখো এখানে কিন্তু এটা দেওয়া আছে গ্রামে, 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। তো আমি এখানে বসেছি মিলিলিটার। তাহলে এবার তোমাকে একটা কাজ করতে হবে, এই যে 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে আয়তনে কনভার্ট করতে হবে। তো দেখো তো আয়তনে কিভাবে কনভার্ট করব। ধরো এখানে তোমার কি মানে ভরের মানটা দেওয়া আছে এবং আপেক্ষিক গুরুত্ব দেওয়া মানে ঘনত্ব দেওয়া। তো ঘনত্ব আর তুমি যদি ভর জানো তাহলে তুমি কিন্তু আয়তনটা বের করতে পারবা। তাহলে আয়তন কত হইতেছে বলো তো, এই দ্রবণের আয়তনটা কত হইতেছে, m=m/ρ, এটাই তো নাকি। এখন সম্পৃক্ত দ্রবণের ভর কত, 250। 250 এখানে বসালাম। এখন এই সম্পৃক্ত দ্রবণের ঘনত্ব কত, এই যে 2। তাহলে এটা মিলিলিটার আসবে, কি আসে মিলিলিটারে। তো মিলিলিটার বলতে 125 মিলিলিটার। তো এখন দেখো তো 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ মিলিলিটার আয়তনে কনভার্ট করছে। তাহলে এটাই এখানে বসিয়ে বলতে পারবো। তো চলো, 125 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম দ্রব্য লাগে, তাহলে উপরে হবে 60, তারপর এই 125 হবে উপরে, আর এই 1000 হবে নিচে। এত গ্রাম দ্রব্য লাগে। এখন ক্যালকুলেটর ইউজ করে অ্যান্সার যেটা আসবে ওইটা। তো ক্যালকুলেটর ইউজ করলে অ্যান্সারটা আসতেছে, একটু ওয়েট। তো দেখো ক্যালকুলেটর ইউজ করলে অ্যান্সারটা আসতেছে 60 ইন্টু 125/1000, তো 7.5 গ্রাম। 7.5 গ্রাম। তো দেখো এখানে শুধু কিন্তু আমার দ্রব্য চাই নাই, অলরেডি দ্রব্যটা বের করে ফেলছি কত, 7.5 গ্রাম। আমার দ্রাবকও চাইছে। তো এখন দেখো
দ্রবণ যদি হয় 250, তাহলে দ্রব্যটা আমি জানি, তাহলে এবার দ্রাবকটা বের করতে পারবো। এখন তাহলে দ্রাবক কতটুকু হবে বলো তো? দ্রাবক হবে দ্রবণ মাইনাস দ্রবণ। তো দ্রবণ কতটুকু এখানে? 250, আর দ্রব্য কতটুকু? 7.5। তা এটার অ্যান্সারটা কতটুকু আসতেছে? 250 মাইনাস 7.5, 242.5। এটা হচ্ছে দ্রাবকের মান, 242.5 গ্রাম। ওকে, তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তো দেখো, একটু 1 মিনিট সুন্দর করে দেখো এই ম্যাথটা কি বলছে। এবার পরের ম্যাথটা করবো। তো আশা করি এই ম্যাথটা তোমরা বোঝা হয়ে গেছে। এবার এটা মুছে ফেলি। এবার চলো 3 নাম্বার ম্যাথ। বলছে 35°C তাপমাত্রায় 35°C তাপমাত্রায় 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণকে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণকে নেওয়া হলো। এই দ্রবণকে বাষ্পীভূত করে বাষ্পীভূত করে 5.295 গ্রাম শুষ্ক NaCl এর অবশিষ্ট পাওয়া গেল। শুষ্ক NaCl এর অবশেষ পাওয়া গেল। অবশেষ পাওয়া গেল 35°C তাপমাত্রায় NaCl এর দ্রাব্যতা কত? NaCl এর দ্রাব্যতা কত? তো দেখো কি বলছে, 35°C তাপমাত্রায় 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণকে নেওয়া হলো। এই দ্রবণকে বাষ্পীভূত করে 5.29 গ্রাম শুষ্ক NaCl এর অবশেষ পাওয়া গেল। আচ্ছা, ধরো আমি এখানে একটা পাত্র আঁকি, একটা পাত্র, তাই না? এখন এই পাত্রের ভিতরে ধরো সোডিয়াম ক্লোরাইডের কত গ্রাম দ্রবণ ছিল? এই পাত্রের মধ্যে সোডিয়াম ক্লোরাইডের 20 গ্রাম দ্রবণ ছিল। অর্থাৎ 20 গ্রাম দ্রবণ বলতে কার মান বলো তো? ক্যাপিটাল এম এর মান দেওয়া আছে, কত গ্রাম? এই 20 গ্রাম। এটা হচ্ছে কি তোমার সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণটা দেওয়া আছে। এখন তুমি একটা কাজ করছো, এই দ্রবণটা কতটুকু মিলে হয় বলো তো? দ্রবণটা হয় দ্রব প্লাস দ্রাবক মিলে, তাই না? এই দ্রবণটা মূলত হয় দ্রব প্লাস দ্রাবক মিলে দ্রবণ হয়। ওকে, তো এখন আরেকটা কথা বলছে এখানে, এই দ্রবণকে বাষ্পীভূত করে এত গ্রাম পাওয়া যায়। আসলে বাষ্পীভূত কিভাবে করে? অর্থাৎ আমি যখন এই পাত্রের মধ্যে যখন এই যে নিচ থেকে তাপ দেব, তাপ দিলে কি হবে বলতো? পাত্রে যে পানিগুলো থাকবে সেগুলা বাষ্পাকারে উড়ে যাবে। তো পরে থাকবে কি? পরে থাকবে শুধু সোডিয়াম ক্লোরাইডের দানাগুলো, অর্থাৎ দ্রবটা পরে থাকবে। আর সেইটাই বলছে এখানে যে এতটুকু শুষ্ক অবস্থায় NaCl এর অবশেষ পাওয়া যায়। তার মানে যেটা শুষ্ক অবস্থায় পাওয়া যায় এটাকে কি বলা যাবে? সোডিয়াম ক্লোরাইডের দ্রব। তাহলে এখানে দ্রবের পরিমাণটা দেওয়া আছে, কতটুকু বলতো? যেটা তাপ দেওয়ার পর অবশিষ্ট থাকে, অর্থাৎ পানি তো আর থাকবে না, তাহলে যেটা নিচনের তলায় থাকবে সেটাই কিন্তু শুষ্ক অবস্থায় থাকে এবং সেটাই হচ্ছে তোমার দ্রব। ওকে, তাহলে আমি এখানে দ্রবণের মানটা জানলাম 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, এবং এই এসপোনেম অর্থাৎ দ্রবের মানটাও জানি। তাহলে আমাকে বলছে দ্রাব্যতা বের করতে। তাহলে আমি দ্রাব্যতার সূত্র আমি শিখে আসছি আগের লেকচারে, সেটা কি বলতো? দ্রাব্যতা S =
স্মল এম, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু 100। ওকে, তো এখন আমি মানগুলো বসাবো। ধ্রুবের মানটা কত? 5.295, 5.295, আর দ্রবণের মানটা 20, দ্রবণের মানটা 5.295 ইন্টু 100। এবার দ্রাবতা কত আসে দেখে, 5.295 20 মানে 5.295 ইন্টু 100 আসতেছে 36.008। এটা হচ্ছে তোমাদের দ্রাবতার মান। শোনো, এই ম্যাথের একটু এখানে বেসিকটা হচ্ছে কি জানো, মানে শুষ্ক, এই যে এখানে বলছে কি শুষ্ক সোডিয়াম ক্লোরাইডের অবশেষ পাওয়া গেছে। তো এটা কিভাবে পাওয়া যায়? যখন তুমি দেখবে পাত্রের মধ্যে দ্রবণ থাকে, তাই না? এখন দ্রবণের মধ্যে কি কি থাকে? দ্রব্য থাকে, দ্রাবক থাকে, অর্থাৎ পানিও থাকে। তো এখন কথা হচ্ছে, যখন আমি এটাকে বাষ্পীভূত করব, অর্থাৎ নিচ থেকে যখন তাপ দেব, তখন কিন্তু পানিটা আর থাকবে না, পানিটা বাষ্প আকারে উড়ে যাবে। তো পরে থাকবে কি? পরে থাকবে শুধু দ্রব্যটা, অর্থাৎ যেটা শুষ্ক অবস্থায় পড়ে আছে। তো এখানে যেহেতু বলছে শুষ্ক অবস্থায় সোডিয়াম ক্লোরাইড অবশেষ পড়ে আছে, তার মানে এটাই দ্রব্যের পরিমাণ। ওকে, তো এই ম্যাথের বেসিক হচ্ছে শুধু এতটুকু, আর কিছু না। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এবার পরের ম্যাথটা দেখো। চার নম্বর ম্যাথ, 35°C তাপমাত্রায় 152 গুরুত্বের আপেক্ষিক গুরুত্বের আপেক্ষিক গুরুত্বের 50 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে 50 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে কোন দ্রবের 12.5 গ্রাম দ্রবীভূত থাকে। কোন দ্রবের 12.5 গ্রাম দ্রবীভূত থাকে। এই তাপমাত্রা দ্রবের দ্রাব্যতা গ্রাম বাই 100 গ্রাম ও গ্রাম বাই লিটারে এককে নির্ণয় করো। দেখো কি বলছে, 35°C তাপমাত্রায় 1.25 আপেক্ষিক গুরুত্বের 50 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে কোন দ্রবের 12.5 গ্রাম দ্রবীভূত থাকে। এই তাপমাত্রা দ্রবের দ্রাব্যতা গ্রাম বাই 100 গ্রাম এককে বের করতে বলছে, আবার গ্রাম পার লিটার এককে বের করতে বলছে। ওকে, তাহলে এবার আমরা একটু ম্যাথটা করি। দেখো, প্রথমত আমি যেই এককে বের করবো সেটা হচ্ছে গ্রাম পার লিটার এককে বের করে দেখাই। গ্রাম পার লিটার এককে বের করে দেখাই। তো এখানে বলেই দিছে যে 1.25 আপেক্ষিক গুরুত্ব। এর কথা মানে কি বলতো? এর কথার হচ্ছে দ্রবণের কিসের ভ্যালু দেওয়া আছে বলতো? ঘনত্বের মান দেওয়া আছে 1.25 গ্রাম পার সিসি। সিসি লেখা যে কথা, মিলিতে লেখা একই কথা। এবং 50 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে কোন দ্রবের এত গ্রাম দ্রবীভূত থাকে। তো এখন আমরা বলো তো, গ্রাম পার লিটার বের করা মানে কি? অর্থাৎ 1000 মিলিলিটারে সম্পৃক্ত দ্রবণে কতটুকু দ্রব্য দ্রবীভূত আছে, এটাই তো। তো অলরেডি এখানে একটা কথা বলে দেওয়া আছে যে 50 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে দ্রবীভূত থাকে 12.5 গ্রাম দ্রব্য।
তাহলে এটা আমি প্রথমে লিখবো যে 50 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে কতটুকু দ্রবীভূত থাকে? 12.5 গ্রাম দ্রবীভূত থাকে। 12.5 গ্রাম দ্রবীভূত থাকে। ওকে, এখন গ্রাম পার লিটার মানে 1 লিটার সম্পৃক্ত দ্রবণে কতটুকু দ্রবীভূত থাকে এটা বের করতে চাই। তাহলে 1 লিটার কথার অর্থ কি বলতো? 1 লিটার অথবা 1000 মিলিলিটার, তাই না? তাহলে 1000 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে দ্রব্য থাকে উপরে 12.5 ইন্টু 1000টা হবে উপরে আর নিচে হবে 50। হ্যাঁ, এটা আমি বের করতে চাই, এটি হবে গ্রাম পার লিটার একক। ওকে, তাহলে অ্যান্সারটা কত আসছে দেখি। 12.5 ইন্টু 1000 বাই 50 অর্থাৎ 250 গ্রাম পার লিটার। এটাই মূলত গ্রাম পার লিটার এককের দ্রাব্যতা। এইবার আমি শোনো, এটা হচ্ছে গ্রাম পার লিটার এককের দ্রাব্যতা। এবার আরেকটা আছে গ্রাম বাই 100 গ্রামে বের করতে চাই আমি। তো গ্রাম বাই 100 গ্রাম কত অর্থ হচ্ছে 100 গ্রাম দ্রব্য কতটুকু দ্রবীভূত থাকে এটি আমি বের করব। তো এখন আমি দেখো তো এখন আমি প্রথমে লিখতে হবে কত গ্রামে কতটুকু দ্রবীভূত থাকে। তাহলে এখানে যে মিলিলিটারটা দেওয়া আছে আয়তনটা, এই সম্পৃক্ত দ্রবণটাকে আমি প্রথমে কিসে কনভার্ট করবো বলো তো? এই যে ঘনত্বের মাধ্যমে আমি ভরে কনভার্ট করে নেব। তাহলে দেখো সম্পৃক্ত দ্রবণ কতটুকু আছে, এই সম্পৃক্ত দ্রবণের ভর, তো দ্রবণ কতটুকু আছে এটা বের করতে চাই। তো দ্রবণ দেওয়া আছে m = রো ভি। এখন রো কতটুকু, আপেক্ষিক গুরুত্ব কতটুকু দেওয়া আছে 1.25, এটা এখানে লিখবো 1.25। আয়তন কত দেওয়া আছে 50, এই 50। তাহলে এটা কতটুকু আসছে দেখি 1.25 ইন্টু 50 অর্থাৎ 62.5 গ্রাম। ওকে, তাহলে এবার আমি একটা কথা বলতে পারি এখান থেকে যে 62.5 গ্রাম। তাহলে এখান থেকে আমাকে বলো তো দ্রাবক কতটুকু আছে? এটা দ্রবণ, তাই না? এটা কি, এটা টোটালটা হচ্ছে দ্রবণ। আর এখানে দেওয়া আছে কি দ্রবের মানটা। তাহলে আমি এখান থেকে কিন্তু দ্রাবকে বের করতে পারি। তো এখন আমাকে দ্রাব্যতা বের করতে চাই, সরি, দ্রাব্যতা যদি আমি বের করতে পারি তাহলে তো সূত্রের মাধ্যমে বের করতে পারি। এই যে এই সূত্রের মাধ্যমে কি গ্রাম বাই 100 গ্রামে বের করতে পারি। এই যে স্মল m ক্যাপিটাল M মাইনাস স্মল m ইন্টু 100, এই সূত্রের মাধ্যমে বের করতে পারি। স্মল m এর মান কত বলো তো? এখানে দেওয়া আছে 12.5। ক্যাপিটাল M মানে পুরো সম্পৃক্ত দ্রবণ 62.5 মাইনাস স্মল m এর মান কত 12.5 ইন্টু 100। তাহলে চলো আমরা এটা ক্যালকুলেট করে ফেলি। 12.5 62.5 মাইনাস 12.5 ইন্টু 100, এটা আসতেছে 25। এই 25 হচ্ছে গ্রাম বাই 100 গ্রামে দ্রাব্যতা। ওকে, তাহলে কয়টা মান পাইলাম আমরা? প্রথমটা হচ্ছে গ্রাম পার লিটারে, পরেরটা হচ্ছে 25 গ্রাম বাই 100 গ্রাম, এই দুটো এককে বের করে দেখাইছি। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে এই রিলেটেড আরো মনে হয় একটা ম্যাথ আছে, ঠিক আছে? তাহলে ওইটা আমরা আজকে করে ফেলবো। চলো, এটা তোমাদের অনেকবার আসছে, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, তো এটা করাই। লাস্ট ম্যাথ 5 নম্বর। °C তাপমাত্রা 150 গ্রাম
KNO3 দ্রবণকে সম্পৃক্ত করতে গেলে আরো 22 গ্রাম KNO3 যোগ করতে হয়। আরো 22 গ্রাম KNO3 যোগ করতে হয়। অথবা তা থেকে 20 গ্রাম পানি বাষ্পীভূত করতে হয়। তাহলে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে 60 ডিগ্রি KNO3 এর দ্রাব্যতা কত? KNO3 এর দ্রাব্যতা গ্রাম বা 100 গ্রামে কত? চলো, এটা হচ্ছে লাস্ট ওয়ান ম্যাথ এবং খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে? তো এই ম্যাথটা করার জন্য একটু তোমাদের বেসিক ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? আর আমার এই ম্যাথটার জন্য কিছু বেসিক দেখাতে হবে তোমাদেরকে, তো দেখাই সেটা কিভাবে করে। তো প্রথমত একটা কথা বলছে যে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 গ্রাম KNO3 দ্রবণকে সম্পৃক্ত করতে গেলে আরো 22 গ্রাম KNO3 যোগ করতে হয়। বুঝো? অর্থাৎ এখানে যে 150 গ্রাম KNO3 দ্রবণটা দেওয়া আছে, এই দ্রবণটাকে যদি আমার সম্পৃক্ত করতে হয়, তার মানে 150 গ্রাম কি আছে বলতো? অসম্পৃক্ত আছে। তাহলে অসম্পৃক্ত দ্রবণটাকে যদি আমার সম্পৃক্ত করতে হয়, তাহলে আরো 22 গ্রাম KNO3 যোগ করতে হবে, অর্থাৎ দ্রবণ যোগ করতে হবে। ওকে, হ্যাঁ, এগুলো একটা কথা। আর তুমি যদি 22 গ্রাম যোগ না করো, কিন্তু তুমি যদি চাও যে অথবা তা থেকে আমি 20 গ্রাম পানি বাষ্পীভূত করে ফেলবো, তাও কি হবে বলতো? এই 150 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত হবে। তাহলে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় KNO3 এর দ্রাব্যতা কত? এটি আমার চাইছে। তাহলে এবার আমি 4টা পাত্র আঁকবো এবং 4টা পাত্র আঁকা তোমাদের এই ম্যাথটা বোঝাবো। তো প্রথমে একটা পাত্র আঁকি এখানে একদম নিচে, ঠিক আছে? এখানে আরেকটা পাত্র আঁকি, এখানে আরেকটা পাত্র আঁকলাম, আর এই মাথায় আরেকটা পাত্র আঁকলাম। ওকে, তাহলে দেখো তো 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 গ্রাম KNO3 দ্রবণকে সম্পৃক্ত করতে, অর্থাৎ প্রথমে এই 150 গ্রাম যে দ্রবণটা আমার ছিল, KNO3 যে দ্রবণটা আমার ছিল, এটা আমাকে বলো তো সম্পৃক্ত না অসম্পৃক্ত? এটা হচ্ছে অসম্পৃক্ত। তাহলে বইলে দিছে যে এটা অসম্পৃক্ত, এটা অসম্পৃক্ত, তাই না? এই যে বলছে 150 গ্রাম KNO3 দ্রবণকে সম্পৃক্ত করতে গেলে আরো লাগবে, তার মানে 150 গ্রাম কি সম্পৃক্ত। এখন কথা হচ্ছে এই 150 গ্রামের সাথে যদি আমি 22 গ্রাম KNO3 যোগ করি, অথবা 20 গ্রাম পানি বাষ্পীভূত করি, বাষ্পীভূত বোঝো, অর্থাৎ 20 গ্রাম পানিকে যদি আমি উড়ে ফেলাই, ওকে? তাহলে এখন শোনো, এই 20 গ্রাম পানিকে যদি আমি বাষ্পীভূত করি, তাহলে 150 গ্রাম দ্রবণ থেকে যদি 20 গ্রাম পানি চলে যায়, তাহলে দ্রবণ কত হবে বলতো? 130 গ্রাম। দ্রবণ কত হবে বলতো? 130 গ্রাম। তার মানে এই 20 গ্রাম পানি যদি আমি বাষ্পীভূত করে ফেলি, তাহলে 150 গ্রাম থেকে 20 গ্রাম চলে গেছে, তাহলে পাওয়া গেছে 130 গ্রাম। তার মানে এই দ্রবণটা হবে সম্পৃক্ত দ্রবণ। বইলিয়ে দিছে এখানে যে 120 গ্রাম পানি বাষ্পীভূত করলে এই 150 গ্রামের দ্রবণটা সম্পৃক্ত হবে। তো এখন 20 গ্রাম যদি চলে যায় 150 গ্রাম থেকে, তাহলে থাকে 130 গ্রাম, এবং এই দ্রবণটা হবে সম্পৃক্ত দ্রবণ। কথা বুঝো? এই দ্রবণটা হবে সম্পৃক্ত দ্রবণ। এখন
তুমি এবার আরেকটা কাজ করবা, অথবা এই 150 গ্রাম KNO3 সম্পৃক্ত দ্রবণকে যদি 22 গ্রাম KNO3 যোগ করো, কত গ্রাম? 22 গ্রাম। তার মানে তোমার এই পাত্রে, এই পাত্রটা হচ্ছে দেখো এই, আবার আমি আরেকটা পাত্র নিছি এবং এখানে আরেকটা কথা রাখলাম, সেটা হচ্ছে 150 গ্রাম, এবং এর সাথে যে দ্রবণটা সেটা হচ্ছে অসম্পৃক্ত। এখন এই 150 গ্রাম অসম্পৃক্ত দ্রবণের সাথে তুমি যদি 22 গ্রাম KNO3 যোগ করো, তারপরে যে দ্রবণটা পাবা 172 গ্রাম, তাই না? 150-এর সাথে যদি 22 যোগ করো তাহলে পাবা 172, এবং এই দ্রবণটা হচ্ছে তোমার সম্পৃক্ত। এই দ্রবণটা হচ্ছে সম্পৃক্ত, বুঝতে পারলাম? তাহলে দেখো 150 গ্রাম থেকে যদি 20 গ্রাম, এখানে কি বাদ দিছি বলো তো? পানি বাদ দিছি, পানি বাষ্পীভূত, পানি বাষ্পীভূত। আবার 150 গ্রাম অসম্পৃক্ত আছে, তার সাথে 22 গ্রাম কি যোগ করলাম? KNO3 যোগ করলাম, KNO3 যোগ। ওকে, তাহলে এবার একটু খুব সুন্দর করে তোমরা একটা মনোযোগ দাও যে আমি কি বলতেছি। দেখো 150 গ্রাম 150 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে যদি সম্পৃক্ত করতে হয়, তাহলে 20 গ্রাম পানিকে বাষ্পীভূত করতে হবে, অর্থাৎ 20 গ্রাম পানি পুড়ে ফেলতে হবে। তাহলে পরে থাকে কত? 130 গ্রাম সম্পৃক্ত। তার মানে এখানে যে মানটা আমি কমাইছি, তার মানে সেটা কতটুকু? 20 গ্রাম। 20 গ্রাম দ্রাবক, তার মানে 20 গ্রাম পানি কি করছি? বাষ্পীভূত করছি। ওকে, এবার শোনো, এটা আমার করা শেষ, তাই না? পরে আছে কত? 130 গ্রাম সম্পৃক্ত। এখন এই 130 গ্রাম সম্পৃক্ত দ্রবণ আছে, এখন তুমি চাইতেছো পানি একবার কমাইছো, 130 গ্রাম বানায় সম্পৃক্ত হয়েছে। এখন এই 130 গ্রামকে তুমি আবার চাইতেছো যে 172 গ্রাম বানায় সম্পৃক্ত করবা। কত গ্রাম বানায়? 172 গ্রাম বানায় সম্পৃক্ত করবা। তাহলে তোমাকে কি করতে হবে প্রথমে জানো? তোমাকে আবার 20 গ্রাম পানি যোগ করতে হবে। 20 গ্রাম পানি যোগ করার পর আবার 22 গ্রাম KNO3 যোগ করতে হবে। ওকে, তাহলে মাঝখান দিয়ে এখানে কত গ্রাম পানি যোগ করতে হবে? 20 গ্রাম পানি যোগ করতে হবে। ওকে, আর সেটা হচ্ছে তোমার কি? দ্রাবক। সেটা কি বলতো? দ্রাবক। তাহলে 20 গ্রাম পানি যোগ করতে হবে, কলে কত হবে? 150 গ্রাম, সেটা অসম্পৃক্ত। আবার সে 150 গ্রামকে যদি সম্পৃক্ত করতে হয়, তাহলে 22 গ্রাম কি যোগ করতে হবে বলতো? KNO3 যোগ করতে হবে। তাহলে কি বলা যায় বলতো? যে 22 গ্রাম 20 গ্রাম দ্রাবকের জন্য, 20 গ্রাম দ্রাবক যোগ করার জন্য KNO3 যোগ করা লাগে 22 গ্রাম। তার মানে এখানে দ্রাব্যতাটা কত হবে বলতো? এইবার শোনো, দ্রাব্যতা হবে এই যে স্মল m, হ্যাঁ, দ্রব বাই দ্রাবক, দ্রব বাই দ্রাবক ইন্টু 100, তাই না? ইন্টু 100। এবার শোনো, তাহলে তোমার কি বোঝা যায় বলো? 20 গ্রাম পানি যোগ করার জন্য দ্রব যোগ করা লাগে 22 গ্রাম। কত গ্রাম? দ্রব যোগ করা লাগে 22 গ্রাম। তার মানে এই যে উপরে হবে দ্রবের মান কতটুকু? 22, মানে যেটা যোগ করা লাগে। আর এখানে 20 গ্রাম পানি যোগ করার জন্য 22 গ্রাম লাগছে, তার মানে 20 গ্রাম হবে তোমার দ্রাবক। তাহলে 20 ইন্টু কত হবে বলতো? 100। এটি হচ্ছে তোমার দ্রাব্যতা। শেষ। তাহলে এবার আমরা কি করবো? 22 ক্যালকুলেশন করবো, যার সাথে অ্যান্সার তা 22/20 ইন্টু 100। তাহলে এই অ্যান্সারটা হচ্ছে 110। এটি তোমার গ্রাম বাই 100 গ্রামে দ্রাব্যতা চলে আসছে। এবার শোনো, এই ম্যাথের একটা শর্টকাট আছে। এটা তো তোমাদের মনে করে একদম বিস্তারিত বুঝাইছি, তাই না? তোমরা এবার একটা কাজ করবা, যখন তোমাদের মানে এটা ধরো এক্সামে আসছে বা তোমাদের অ্যাডমিশনে আসছে, এই ম্যাথটা কিন্তু অ্যাডমিশনে বেশি আসে, তো তখন তোমরা কি করবা? তোমরা একটা কাজ করবা, তোমরা তো জানো দ্বারাপতার সূত্র কি? দ্বারাপতার সূত্র হচ্ছে যে দ্রবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100। এখন এই প্রশ্নের মধ্যে খুঁজে বের করবা দ্রব্য কতটুকু যোগ করা অথবা বিয়োগ করা লাগে, ওটা দেখবা। দেখো এখানে দ্রব্য কতটুকু যোগ করা লাগে? 22 গ্রাম KNO3 যোগ করা লাগে, তার মানে এই 22টা বসাবো উপরে। ওকে, আর দেখবা যে পানি কতটুকু বাষ্পীভূত করা লাগে। পানি কতটুকু বাষ্পীভূত করা লাগে বলতো? 20। তাহলে এইটাই দ্রাবক, এটা কি বলতো? দ্রাবক 20 ইন্টু 100। তো এটা অ্যান্সার চলে আসবে কত? 110। ওকে, তোমরা এই নিয়মটা ফলো রাখবা। আর এটা হচ্ছে তোমার কি করো একদম মানে বিস্তারিত বোঝানোর নিয়মটা আর কি। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো তোমাদেরকে আমি দ্রাব্যতা কনসেপ্টটা গত লেকচারে শিখেছি।
আর আজকে লেকচারে হচ্ছে ধারাপদ রিলেটেড কিছু ম্যাথ তোমাদেরকে দেখাইছি। হ্যাঁ, তো কালকেও তোমাদের জন্য আরেকটা লেকচার আনবো এবং সেই লেকচারে আমি তোমাদেরকে ধারাপদতা এবং তাপমাত্রা নিয়ে আলোচনা করব এবং সেই রিলেটেড আমি সেখানেও কিছু ম্যাথ প্রবলেম সলভ করাবো। তো আশা করি আজকে লেকচারটা তোমরা ঠিকঠাক মতো বুঝতে পারছো। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে আগামী লেকচার নিয়ে।